চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা ৩০। রাত তখন প্রায় গভীরতার দিকে ঢেলে পড়েছে। আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে আবারও লুকিয়ে পড়ছে। শহরের কোলাহল অনেকটাই থেমে গেছে। ফরাজ গাড়ি থামালো সোহান পালোয়ানের বাড়ির সামনে। পুরোটা ধাঁচের দোতলার বাড়ি। এই বাড়ির বারান্দার গিলে মরিচা জমেছে। চিত্রা গাড়ি থেকে নেমে চারপাশে একবার তাকালো। এই বাড়ির নাম সে বহুবার শুনেছে, কিন্তু আজই প্রথম আসা। বাড়ির নাম পালোয়ান। ফরাজ দরজায় কর্নালো। কিছুক্ষণ পর ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলল। চোখে কৌতূহল আর সতর্কতা মিশ্র দৃষ্টি। কাকে চান? ফরাজ অব্র ভদ্রস্বরে বলল, আমরা সোহান পালোয়ানের সাথে দেখা করতে এসেছি। লোকটি একটু থমকে গেল। আপনারা কারা? ফরাজ সংক্ষিপ্তভাবে উত্তর দিল, ওর পরিচিত। জরুরি কথা আছে। লোকটা মাথা নেড়ে ধীরে বলল, সোহান ভাই তো এখন বাসায় নাই। চিত্রা কৌতূহলী হয়ে এগিয়ে এলো। কোথায় গেছেন? লোকটা নিঃশ্বাস ফেলে বলল, ওনার মায়ের কবর আছে পুরনো কবরস্থানে, মাঝে মাঝে সেখানে যায়, আজও গেছে। চিত্রার ফরাজ এবার চোখাচোখি করলো। ফরাজ জিজ্ঞেস করলো, কবরস্থান কোথায়? লোকটা একটু ইতস্ত করে শেষমেশ ঠিকানা বলে দিল। এ লোক সোজা গিয়ে বাঁ দিকে একটা পুরনো গেট আছে, ওইটাই কবরস্থান। ওনার মায়ের কবর ভেতরে, অনেকটাই ভেতরের দিকে। ফরাজ মাথা নেড়ে ধন্যবাদ জানালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। লোকটা দরজা বন্ধ করে দিল। গাড়িতে উঠতে বসতে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। গাড়ির কাছে বাতাসে হালকা ধোঁয়াটে এসে লাগছে। চিত্রা ধীরে বলল, রাতে কেউ কি সত্যিই ভাবে কবরস্থানে যায়? ফরাজ গাড়ি স্টার্ট দিতে দিতে শান্ত গলায় বলল, মায়ের কাছে যেতে দিন কিংবা রাতের প্রয়োজন হয় না। চিত্রা চুপ করে রইল। কথা শুনে তার বুকের ভেতরটা অদ্ভুত একবার নেমে এলো। গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তায় এগোতে লাগলো। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল পুরানো কবরস্থানের সামনে। বিশাল লোহার গেট, অর্ধেক খোলা। ভেতর থেকে কেমন একটা স্যাঁতসেঁতে মাটির গন্ধ ভেসে আসছে। বাতাসে শিউলি গেছে শুকনো পাতার খসখস শব্দ। ফরাজ গাড়ি থামালো। চিত্রা গেটের ভেতরে তাকে ফিসফিস করে বলল, সোহান কি সত্যি এখানে গেছে? ফরাজ ধীরে দরজা খুলে নামতে নামতে বলল, চলো, সেখানে গেলেই বুঝতে পারবে। কবরস্থানের ভেতরে পা রাখতে চারপাশে নীরবতা আরো ঘন হয়ে উঠল। দূরে কোথাও রাত জায়গায় একটা পাখি ডেকে উঠল। তারপর আবার নিস্তবতা। চাঁদের আলোয় মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে কবরগুলোর ওপর পড়ছে। পুরনো কবরের পাথরগুলোতে শ্যাওলা জমে আছে। কোথাও কোথাও নামগুলো আর স্পষ্ট বোঝা যায় না। রাতে চিত্রা আর ফরাজ ধীরে ভেতরের দিকে হাঁটছে। তাদের পায়ের নিচে শুকনো পাতার শব্দ খসখস শব্দ তুলছে। কিছুটা ভেতরে যেতেই ফরাজ হঠাৎ থেমে গেল। সে হাত তুলে ইশারা করলো সামনে। চিত্রা তাকিয়ে দেখলো দূরে এক কোণে একটা কবরের পাশে কেউ বসে আছে। চাঁদের ফ্যাকাশে আলোতে অবয়বটা স্পষ্ট। কেউ একজন মাটির কাছে ঝুঁকে বসে আছে, যেন কারোর সাথে কথা বলছে। ফরাজ নিচু স্বরে বলল, ওইটাই মনে হয় সোহান। চিত্রার বুক ধড়ফড় করে উঠল। ফরাজ ধীরে বলল, তুমি যাও, তুমি কথা বলো। চিত্রা অবাক হয়ে তাকালো। আমি? ফরাজ শান্ত চোখে তাকালো তার দিকে। হ্যাঁ, আমি এখানে আছি, ভয় পেও না। কিছুক্ষণ চুপ রইল চিত্রা, তারপর ধীরে মাথা নেড়ে সামনে এগোলো। প্রতিটা পা যেন ভারী হয়ে উঠল। আর একটু কাছে যেতেই স্পষ্ট দেখতে পেল কবরটার পাশে মাটিতে প্রায় পড়ে আছে একজন মানুষ। অগোছালো চুল, ময়লা জামা, দাড়িতে ধুলো জমে গেছে। সে কবরের মাটিতে হাত রেখে বসে আছে, যেন মাটির ভেতরে কারোর সাথে কথা বলছে। চিতার গলা শুকিয়ে গেল। সে ধীরে ডাকলো, সোহান। কারো সাড়া নেই। লোকটা নড়ল না, শুধু বাতাসে পুরনো পাতার শব্দ। চিত্রা একটু এগিয়ে এলো, গলায় আরো একটু কাঁপুনি। সোহান, শুনতে পাচ্ছেন? তবুও কোনো প্রকার প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে যেন এই পৃথিবীতে নেই সে। চিত্রা আরো এগিয়ে দাঁড়ালো, এবার প্রায় কবরের পাশেই। তারপর একটু জোরে ডাকলো, সোহান। এবার লোকটার শরীরটা সামান্য কেঁপে উঠলো, ধীরে ধীরে, খুব ধীরে। সে মাথা তুললো। চাঁদের আলো এসে পড়লো তার মুখে। চিত্রার মুখে হঠাৎই ধাক্কা খেলো। এটা সত্যি সোহান, কিন্তু সেই সোহান না, যাকে সে চেনে।
চোখ দুটো লাল, অগোছালো দৃষ্টি, মুখে ক্লান্তি আর ভাঙনের ছাপ। সে কয়েক সেকেন্ড চিত্রার দিকে তাকিয়ে রইল, তারপর কর্কশ ভাঙা গলায় বলল, ক্যাডা? চিত্রা নরম গলায় বলল, আমি আমি চিত্রা, চিত্রাঙ্কনা। কিছুক্ষণ নিস্তবতা। তুমি অবশেষে আইলা চিত্রা। চিত্রা বেঞ্চে বসে আছে, শন দাঁড়িয়ে আছে সামনে গাছটায় হেলান দিয়ে। দুজনেই চুপচাপ। হঠাৎই চিত্রা বলল, আজকের এই পরিণতির জন্য তুমি নিজেই দায়ী। এবার এটা মানো কিংবা না মানো। এ কথা বলার জন্য বুঝি দেখা দিলা? না, ভাবলাম এই সপ্তাহে সে শীতালি চলে যাব। যাওয়ার আগে আরেক পাপিকে শেষবারের মতো দেখে যাই। আমি সবাই জানি, বুঝলে তো মাহাদি, মারিয়া, মিতালি সহ অসংখ্য নরনারীর গল্প আমার জানা আছে। এই নিষ্প্রাপ প্রাণ নিয়ে এখনো বেঁচে আছো। কেমন করে? নিজের প্রতি ঘৃণা হয় না? তোমার মায়ের দিকে একবার তাকাও না। ওনার তো মরে যাওয়ার পরেও হয়তো এমন ছেলে দুনিয়ায় রেখে কি শান্তি হচ্ছে না। কত মানুষের অভিশাপ তোমার কাঁধে। এই অভিশাপ, এত পাপের দাগ তোমার নিষ্পাপ মায়ের গায়ে না লাগলেও পারতো। আমারে বাঁচিয়া রাখছো কেন? তোমার স্বামীরে কও গুলি করতে। কখনো কখনো বেঁচে থাকার মতো বড় শাস্তি আর একটিও হয় না। এই যে বাঁচিয়ে রাখলাম, এই বাঁচিয়ে রাখার ফলে তোমার রোজ একটা করে মৃত্যু হবে। এর চেয়ে কঠিন তুমি কিছু আছে ভাবো? মরলে একবার মরণের যন্ত্রণাই পেতে, আর বেঁচে থাকলে যতদিন মরণের যন্ত্রণা ততদিন। সোহান চুপ করে রইল বেশ কিছুক্ষণ। তার কাছে দেওয়ার মতো কোনো জবাবই নেই। চিত্রা ফের বলল, সোহান, তুমি তো জানো কিনা জানি না, তোমার সব এই ধ্বংস, এই নষ্টের মূল তোমার পাপের ফল। তুমি যতই নিজেকে ঢাকতে চাও, শেষমেশ প্রত্যেক পাপীকে পরিণতি একটাই, আর তুমি তুমি সেই পরিণতি নিজেই বেছে নিয়েছ। চিত্রা, আমি মানলাম আমি পাপী, আমি আমি ভুল করেছি, কিন্তু ফরাজ, তুমি ওর সুযোগ দিলা, আমারে কেন না? এত তফাৎ কেন? আমিও তো তোমাকে পাগলের মতো চাইছিলাম, কারণ আমি চাইনি তোমাকে, তুমি আমাকে চেয়েছ। আমি ফরাজ ইলাহিকে। আর সেই সুযোগ দিলাম কেন জানো? ফরাজের ভালোবাসার খাতিরে পাপ ছেড়েছে। তার হাতে কখনো নিষ্পাপ মরেনি। তবে তুমি তুমি তোমার ভালোবাসা কি বোঝো? ওইটা বুঝলে তোমার মায়ের চোখের আড়ালে এত সব পাপ তুমি করতে পারতে না। ওটা বুঝলে তোমার মায়ের চোখের আড়ালে এত পাপ কখনোই করতে না। তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা বুঝি নাটক ছিল। সত্যি ভালোবাসলে মায়ের জন্য পাপ ছাড়তে। তবে মায়ের দিকে তাকিয়ে ওইসব ছাড়তে পারলে না, আবার আমাকে বলছো সুযোগ কেন দেইনি? হাস্যকর। তোমার জায়গায় আমি থাকলে কবেই বিষ পান করতাম, কারণ এত পাপ করে খোদায় বেহেশতের আশা করাটা করাটাও একটা পাপ। সোহান দীর্ঘ শ্বাস ফেলে, দীর্ঘক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চিত্রের প্রতিটা শব্দ তার বুকের ভেতর গেঁথে গেছে কাটার মতো। নড়লেও রক্ত ঝরবে। হঠাৎ করে হেসে উঠল, এক অদ্ভুত হাসি। জানো চিত্রা, আমি চেষ্টা করেছিলাম সব ছেড়ে দিতে, কিন্তু একবার যদি যখন কায়দায় নামে কিন্তু মানুষ একবার যখন কাদায় নামে, তখন কাদা ওরে ছাড়ে না, টেনে ধরে গিলতে থাকে। চিত্র নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। কোনো সহানুভূতি নেই। না সোহান, কাদা কখনো কাউকে টানে না। মানুষ নিজেরাই কাদায় গড়াগড়ি খায়, তারপর দোষ দেয় কাদার। সোহান গলা কেঁপে উঠল, আমি কি এতটাই খারাপ? একটুও কি ভালো না? চিত্র ধীরে ধীরে এগিয়ে গেল, চোখ দুটো সোজা তার চোখে স্থির হয়ে রইল। তুমি ভালো ছিলে হয়তো কোনো এক সময়, কিন্তু তুমি নিজেই সেই মানুষটাকে মেরে ফেলেছ। প্রতিদিন প্রতিটা পাপে একটু একটু করে। একটা থমথমে নীরবতা নেমে এলো চারপাশে। বাতাস থেমে গেল। শোন ফিসফিস করে বলল, একবার, শুধু একবার যদি তুমি আমাকে বিশ্বাস করতে। চিত্রে এবার মুখ ফিরিয়ে নিল। বিশ্বাস এমন জিনিস না সোহান, যেটা জোর করে আদায় করা যায়। এটা অর্জন করতে হয়। আর তুমি তুমি বিশ্বাস না, শুধু ভয় তৈরি করেছো চারপাশে। তোমার মাকে এই জবাব দিতে পারবে? তোমার মাও তোমাকে বিশ্বাস করেছিল, প্রতিদানে কি দিলে? দূরে ফরাজ দাঁড়িয়ে থাকা দূরে ফারাজ দাঁড়িয়ে থাকা ফরাজ হঠাৎ করেই বলল, হয়েছে? হ্যাঁ। চিত্রা ধীরে ধীরে তার দিকে হাঁটা শুরু করলো। সোহান ডেকে উঠল, চিত্রা। চিত্রা থেমে উঠল। চিত্রা থামলো, পিছু ফিরে তাকালো। সোহানের কণ্ঠ ভেঙে এলো, আমার জন্য শেষে অভিশাপ রাইখা চইলা যাইতেছ?
চিত্রা কিছুক্ষণ চুপ রইল, তারপর কম্পনহীন কণ্ঠে বলল, অভিশাপ না, দোয়া করি তুমি যেন নিজের পাপগুলোর সামনে দাঁড়ানোর সাহস পাও, কারণ এখানেই তোমার আসল বিচার হবে। এরপর আর একবারও পেছনে তাকালো না সে। ফরাজের পিছে গিয়ে দাঁড়ালো। ফরাজ একবার সোহানের দিকে তাকালো, তারপর দুজনে একসাথে অন্ধকারের দিকে হেঁটে চলে গেল। সোহান দাঁড়িয়ে রইল একা, চারপাশে গাছগুলো নিশ্চুপ সাক্ষী হয়ে রইল তার ভাঙনের। হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল, দুহাত দিয়ে মাথা চেপে ধরল। সে মাথার ভেতরে থেকে কেউ চিৎকার করলো, আমার দোষ, সব দোষ আমার। তার কণ্ঠ ফেটে এলো। মায়ের মুখটা ভেসে উঠল চোখের সামনে, সে স্নেহভরা চোখ যেটা সে নিজেই কলঙ্কিত করেছে। আম্মা আমি পারি নাই, এক ফোঁটা দু ফোঁটা, তারপর ঝরে পড়তে লাগলো অস্ত্র। সে রাতে প্রথমবারের মতো সোহান পালোয়ান নিজের কাছে ধরা পড়ল, আর সে ধরা পড়ার যন্ত্রণাই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে রইল। চিত্রা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাড়ির দরজার কাছে সে থমকালো। ফরাজ আগে থেকে দরজা খুলে রেখেছে। আসো, খুব নিচু স্বরে বলল ফরাজ। চিত্রা কিছু না বলে উঠে বসলো গাড়িতে। গাড়ি স্টার্ট দিল ফরাজ। হেডলাইট কেটে দিল অন্ধকার, রাস্তা ফাঁকা। কিছুক্ষণ কেউ কথা বলল না। হঠাৎ ফরাজ ফরাজ আর চোখে তার দিকে তাকালো। চিত্রা একটু গুটিসুটি করে বসলো, তারপর বলল স্বাভাবিকভাবেই, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ফরাজ একটু ভুরু কুঁচকালো। এখন? এখনই। চিত্রা, রাত কয়টা বাজে দেখেছ? দেখেছি, তাতে কি? ফরাজ একদম সোজা হয়ে স্টিয়ারিং এ হাত চেপে ধরলো। ঠান্ডা জিনিস এই সময় খাওয়া ঠিক না। তুমি এখন? চিত্রা মাঝপথে থামিয়ে দিল। আমি মা হতে চলেছি, তাই খেতে ইচ্ছে করছে। ফরাজ দীর্ঘশ্বাস ফেলল। এটাই তো এখন সমস্যা, এসব এখন একদম চলবে না। চিত্রা তার দিকে তাকিয়ে রইল, চোখে একরাশ জেদ আর শিশুসুলভ আকুতি। আমি অনেক বেশি কিছু চাইছি। ফরাজ নিশ্চুপ। একটা আইসক্রিম, এইটুকুই। ফরাজ এবার হেসে ফেলল। তুমি জানো, তুমি ভয়ঙ্কর রকমের জেদি। চিত্রা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার ওই বাচ্চা বহন করেছি, যেহেতু থাকবেই। ফরাজ মাথা নাড়ল। ঠিক আছে, থাকো এখানে। গাড়ি রাস্তার পাশে থামালো সে। দূরে একটা ছোট দোকানে নিয়ন আলোয় টিমটিম করে চলছে। ফরাজ ইঞ্জিন বন্ধ করে চিত্রার দিকে ঘুরল। নামবে না, আমি নিয়ে আসছি। চিত্রা সিটে হেলান দিয়ে বলল, দুটো আনবে? দুটো? একটা আমার জন্য, একটা আমার বেবির জন্য। ফরাজ এবার হেসে নিচু করে বলল, ঠিক আছে বেবি যান। দরজা খুলে নামার আগেই একটু থামকালো সে। ঝুঁকে সে খুব আলতো করে চিত্রার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। নড়াচড়া করবে না, আমি জলদি আসছি। চিত্রা চোখ বন্ধ করলো এক সেকেন্ডের জন্য। ফরাজ দরজা বন্ধ করে চলে গেল অন্ধকার রাস্তা পেরিয়ে সেই ঝলমলে দোকানের দিকে। দরজার ভেতরে একা, গাড়ির ভেতরে একা বসে চিত্রা। বাইরে বাতাসের হালকা ধাপটে এসে লাগছে। দূরে কুকুরের ডাকে রাত আরো নির্জন হয়ে উঠছে। চিত্রা নিজের পেটে হাত রাখলো, খুব আস্তে করে ফিসফিস করে বলল, তোর আব্বুটা না খুব রাগী, কিন্তু খুব ভালো। হঠাৎ ঠক ঠক শব্দ হলো জানালায়। যেন কে জানালায় টোকা দিল। চিত্রা চমকে উঠল, মাথা ঘুরিয়ে তাকালো। অন্ধকারের ভেতরে একটা মুখ স্পষ্ট। একজন বৃদ্ধ লোক, এলোমেলো দাড়ি, কাঁধে ছেঁড়া চাদর, চোখে ক্লান্তি আতঙ্কের মিশ্র ছাপ। মা একটু সাহায্য করুন, কাপা গলায় বলল লোকটা। চিত্রা ভুরু কুঁচকে গেল। সে এক মুহূর্ত তাকিয়ে রইল, মায়ার সন্দেহ মাঝামাঝি কোথাও। কি হয়েছে আপনার? লোকটা কাঁপতে কাঁপতে সামনে এগোলো। ওপাশে আমার ছেলেটা অসুস্থ, ওষুধ কিনতে পারছি না, একটু টাকা দিলে বাঁচাইতাম মা। চিত্রার মন গড়ল। সে ব্যাগটা টেনে নিল কোলে। চেন খুলতে খুলতে বললে, একটু দাঁড়ান। লোকটা আরো কাছে ঝুঁকে এলো জানালার দিকে। চিত্রা ব্যাগ থেকে কিছু টাকা বের করলো, তারপর জানালার লক খুলতে হাত বাড়লো। জানালাটা অল্প নামাতে লোকটা সবকিছু ঘটে গেল এক মুহূর্তে। লোকটার হাতে বিদ্যুতের গতিতে ঢুকে পড়লো ভেতরে। চিত্রা কিছু বোঝে ওঠার আগে একটা শক্ত রুক্ষ হাত তার গলা চেপে ধরলো। চিত্রা চিৎকার করতে গেল, কিন্তু আরেকটা হাত সাথে সাথেই মুখ চেপে ধরলো। চুপ, একদম চুপ। চিত্রার চোখ বিস্ময় বিস্ফোরিত। সে ছটফট করতে লাগলো, হাত দিয়ে ঠেলতে চেষ্টা করলো, কিন্তু গলার ওপর চাপ এতটা শক্ত যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। লোকটা পকেটে থেকে দ্রুত একটা ভেজা রুমাল বের করে চিত্রার মাথা ঝোঁকাতে লাগলো। না না, কিন্তু
কোনো সুযোগ পেল না। রুমালটা জোর করে তার নাক মুখ চেপে ধরা হলো। তীব্র একটা গন্ধ। চিত্রা ধীরে ধীরে ঢলে পড়ে আসতে লাগলো। হাতের শক্তি কমে যাচ্ছে, দৃষ্টি ঝাপসা হচ্ছে। শেষবারের মতো সে চোখ তুলে তাকালো অন্ধকারের লোকটার মুখে। আর ভীতির মতো লাগছে না, একটা নিষ্ঠুর হিংস্র ছায়া লুকিয়ে আছে। তারপর সব অন্ধকার। কিছুক্ষণের মধ্যে দূরে দোকানের নিয়ন আলো থেকে বেরিয়ে আসে ফারাজ। হাত দুটো হাত দুটোতে দুটো আইসক্রিম, একটা ভ্যানিলা, একটা চকলেট। ঠান্ডা ধোয়া উঠছে কাপ কাপের গা বেয়ে। হাঁটতে হাঁটতে গাড়ি দিকে এগিয়ে এলো। হেডলাইট নিভে থাকা গাড়ির অন্ধকার দাঁড়িয়ে আছে। ফারাজ ভুরু কুচকালো, আরো কাছে এলো। তার পা হঠাৎ থেমে গেল। গাড়ির দরজা অল্প খোলা, ভেতরে কেউ নেই। তার চোখে মনি হঠাৎ কেঁপে উঠল। চিত্রা। সে দ্রুত দরজা খুলে ভেতরে গেল। সিট খালি। চিত্রা কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। সে দ্রুত চারপাশে তাকালো, সবাই ফাঁকা। হাতের আইসক্রিমগুলো কাঁপতে শুরু করলো তার আঙ্গুলে। সে তাড়াতাড়ি ফোন বের করে ডায়াল করলো। রিং যার, কিন্তু শব্দ গাড়ির ভেতর থেকে আসছে। ফারাজ জমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সিটের দিকে। চিত্রার ফোনটা সেখানে পড়ে আছে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। হঠাৎই পাগলের মতো চারদিকে ছুটতে শুরু করলো ফারাজ। চিত্রা। তার গলা ফেটে একটাই শব্দ, চিত্রা কোথায় তুমি? গাছের আড়ালে, রাস্তার পাশে, অন্ধকারে প্রতিটা করে খুঁজলো। চিত্রা প্লিজ বের হও। দৌড়াতে দৌড়াতে থেমে গেল একসময়, হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত। চারপাশ অন্ধকার, কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে মাথা নিচু করলো। আমি তো শুধু 5 মিনিটের জন্য গেলাম। কণ্ঠ হঠাৎ ভেঙে এলো ফারাজের। ঠিক তখনই পেছন থেকে হালকা একটা খক খক শব্দ। ফারাজ ঘুরে তাকানোর আগে একটি ভারী আঘাত তার মাথায়। সবকিছু কাঁপিয়ে উঠল। তার হাত থেকে আইসক্রিমগুলো ছিটকে পড়লো মাটিতে। সে ঢলতে ঢলতে মাথায় হাত দিল। আঙ্গুল দিয়ে ভেজা রক্ত, চোখ ঝাপসা হয়ে আসছে তার। সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো। কে? কিন্তু আরেকটা আঘাত, এবার জোরেই। দুনিয়া যেন ভেঙে পড়লো তার ওপর। ফারাজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ধীরে ধীরে শরীরটা ভেঙে পড়লো মাটিতে। আইসক্রিমগুলো গড়িয়ে পড়তে থাকলো, থামলো না। তার পাশেই একবার উল্টে গিয়ে গলতে শুরু করলো। চকলেটটা মাটিতে মিশে পড়েছে। ঠিক তেমনই রক্তও ছড়িয়ে পড়েছে চারপাশে, কপালের ঘাড় বেয়ে। তার শরীরের অবশ হয়ে আসছে। শ্বাস ধীরে হচ্ছে। চোখ হাত খোলা, কিন্তু সে নিস্তেজ চোখ যেন খুঁজছে চিত্রাকে। ঠোঁট, কপাল সবকিছু ভেজা। ঠোঁট কাঁপলো তার। চিত্রা শব্দটা বের হওয়ার আগে ঘিরে ফেললো অন্ধকার। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শেষ আলোটুকু নিভে যাওয়ার আগে তার চোখে শুধু একটাই ছবি ফুটে উঠল। তা আর তার বিবি জানের। তারপর কেবলই নিকশ কালো আধার। ওহ, তাই নাকি? তো কে সেই মহৎ ব্যক্তি? ফরাজিল্লাহি নাম শুনলেই তো মনে হচ্ছে ছোট লোক। ইস, আপনি বলছে
এই দুনিয়া খেলনা নিয়ে খেলে, আর আমার ফারাজিলাহি পিস্তল নিয়ে খেলে। তাই এত সহজ ভাববেন না। সে আমার জন্য যতখানি নরম, দুনিয়ার জন্য ঠিক ততখানি নিষ্ঠুর। ও তাহলে তো সে টু মাচ ছোট লোক। আচ্ছা হয়েছে, এখন তৈরি হয়ে নিন। হানিমুনে যাব নাকি? না, আমার না হওয়া জামাইয়ের সাথে দেখা করতে যাবেন। ওয়ার্ড? সোহান পালনের সাথে দেখা করতে যাব। চাঁদ দেখাই ভালো লাগে না। চাঁদ দেখাই ভালো লাগে না। তোমার সৌরজগতের অন্ধকার দেখবার শখ। ওয়েট, ভালো হয়ে যাব ভাবছি। রোজা রমজানের মাস আসছে, তুমি আর হতে দিলে না। এখন চাঁদের কলঙ্ক যদি টুকুস করে সিল মেরে সুন্দরী তোমার অঙ্কে না বসিয়ে দেই, তবে আমিও ফরজ ইলাহি না।